একটা নিখুঁত নিটোল নেমন্তন্ন পেতে কার না ভালো লাগে? গোদল আপন মনে সেই কথাটাই ভাবছিল। রোজকার একঘেয়ে জীবন থেকে একেবারে আলাদা। রোজকার গতানুগতিক জীবন যদি ধুধু মরুভূমি হয়, তাহলে একটা নেমন্তন্নের দিন হচ্ছে মরু উদ্যান। টলটলে জল, চারদিকে ছায়া ঘন বিশ্রামের জায়গা, হাত পা মেলে দুদণ্ড আরামে বিশ্রাম করা যায়। ঝিরঝিরে হাওয়ায় গড়িয়ে নেওয়া যায় ক্লান্ত দেহটাকে। এমনি একটা আস্ত পুরুষ্ট পাকা নিমন্তন্ন গোদলের হাতের মুঠোর মধ্যে এসে হাজির হয়েছে। নিত্য ৩০ দিনের আলু, ডাঁটা চচ্চড়ি আর বিউলির ডাল নয়, এ একেবারে ঘৃতপক্ক রাজভোগ। কোনো সাহিত্য সভার শেষের মিয়নো তেলে ভাজা দুখানা বাসি সিঙাড়া আর এক কাপ চা নয়, বরযাত্রীর বহু আকাঙ্ক্ষিত ভুরি ভোজ। পোলাও, কালিয়া, কোরমা, ফ্রাই থেকে শুরু করে জলযোগের দই, দানাদার, দরবেশ, সন্দেশ, রাজভোগ, চাই কি রাবড়ি অবধি। একটা জমজমাট নেমন্তন্ন খেতে গেলে তার জন্য প্রস্তুতি চাই অন্তত ১৫ দিন। যেমন নাকি ফুটবল ম্যাচ খেলতে গেলে বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করতে হয়। একটা রবীন্দ্র জয়ন্তী করতে গেলে গায়ক গায়িকাদের বাড়ি ধর্ণা দিতে হয়, কিংবা পাড়ার বেকার ছেলেদের নিয়ে বঙ্গে বর্গী নাটক অভিনয় করতে গেলে নিদেন পক্ষে ২ মাস ধরে গলা ফাটিয়ে চিৎকার করতে হয়। পাড়ার লোকেদের অনিদ্রা রোগী যদি না হলো, তাহলে আর নাটকের রিহার্সেল কি? এইসব ভালো ভালো কাজের জন্য চাই সময়, চাই মহলা। আর একটা মনোমতো নিমন্ত্রণ খেতে গেলে তার জন্য কিছু পরিশ্রম করতে হবে না? কথায় বলে, সবুরে মেওয়া ফলে। গোদল মনে মনে একটা হিসেব কষতে বসে গেল। বিয়েটা হচ্ছে ওর পিসিমার বড় ছেলের। পিসে মশাই যদিও বেঁচে নেই, তবু পিসির হাতে বহু টাকা, এই কথাই সকলের মুখে মুখে ফেরে। মাসির বাড়ি যদিও নয়, তবু পিসির বাড়িকেও হেসে উড়িয়ে দেওয়া চলে না। আর তাছাড়া এই পিসতুতো দাদা হালে একটি বড় চাকরি পেয়েছে, আর সেই সঙ্গে মেয়ের বাপেরা ছুটে এসেছে কাশ্মীর থেকে কালীঘাট অবধি। এই বিয়েকে কেন্দ্র করে গোদল যে কত রকমের ছবি দেখেছে, তার হিসেব লিখে শেষ করা যায় না। কোনোটা লম্বা, কোনোটা বেঁটে, কোনোটার পটল চেরা চোখ, কারো বা আলু চেরা আঁখি। এসব রকমারি ফটো দেখে দেখে গ্রীষ্মের ছুটিটা মন্দ কাটিনি ওদের। পিসিমার ছোট মেয়ে ধুদুল গোদলের সমবয়সী। দুজনের জমতো বেশ ভালো। এক একটা কনের ফটোর এক এক রকম নামকরণ করতো ওরা। ধুদুল যদি একটি নাম দিত ইঁদুরমুখী, গোদল পরবর্তী কনের নামকরণ করত থ্যাবড়া নাকি। এইভাবে হদুল কুতকুত, ঢ্যাঁড়স সেদ্ধ, বানর নড়ি, আলু ভাতে, করলামুখী, মুট কেশরী, এঁচো রাখি, বরবটি সুন্দরী, থোর প্যাকাটি, মোচা চিবুক প্রভৃতি মজাদার নাম ফটোর পিছনে লিখে সেগুলি বাড়ি শুদ্ধ লোককে দেখিয়ে বেড়াতো। তাই নিয়ে সকলের হাসাহাসির অন্ত ছিল না। অবশেষে কনে পছন্দ হলো, আর শুরু হলো নেমন্তন্ন বাড়ি যাওয়ার প্রস্তুতি পর্ব। গোদল গর্বে যেন 10 হাত হয়ে উঠল। ধুদুলকে ডেকে বলল, এবার দেখবি বরযাত্রী কাকে বলে। এমন মেকআপ নেব যে তোদের সিনেমার যত সব অধম কুমারের দল একেবারে কুমড়ো পটাশ হয়ে মাটিতে গড়াগড়ি যাবে। ধুদুল ফোড়ন কেটে জবাব দিল, আর তুমি তো শুধু বরযাত্রী নাও, একেবারে যাকে বলে নিত বর। তোমার সাজসজ্জা হবে সম্পূর্ণ আলাদা। কনের বাড়ির লোকেদের তোমার পোশাক দেখে তাক লেগে যাবে। গোদল ভেবে দেখল, ধুদুল ঠিক কথাই বলেছে। নিতবর তো আর চারটিখানি কথা নয়। বিয়ে বাড়িতে বরের ঠিক পরেই তার স্থান। আদর আপ্যায়নও ঠিক সেই রকম জুটবে। পরদিন থেকেই গোদল মনোমতো পোশাক সংগ্রহে মনোনিবেশ করল। প্রথমে একটা
আদ্যির পাঞ্জাবির অর্ডার দিয়ে এলো নাম করা এক দর্জির দোকানে। এই আদ্যির পাঞ্জাবি তৈরি হয়ে আসবে, তাকে ডাইং ক্লিনিংয়ে কাচিয়ে নিতে হবে, তারপর গিলে করিয়ে নিতে হবে পাড়ার গোবর্ধনকে দিয়ে। গোবর্ধন গিলে করে ভারী চমৎকার। এই পাঞ্জাবি পরে ওকে কেমন দেখাবে মনে মনে ছবি এঁকে নিল গোদল। হ্যাঁ, নিতবর মানাবে বেশ। শান্তিপুরী মিহি ধুতির ব্যবস্থা করতেও ভোলেনি গোদল। ধুতি দেখে গোদলের বন্ধু ভন্ডুল ফোড়ন কাটল। শুধু জামা কাপড়ে তো আর ভদ্র হওয়া যায় না, ওদিকে মাথাটাকে যে একেবারে কাকের বাসা করে বসে আছিস। ঠিক ঠিক ঠিক, মাথাটা সংস্কার করতে হবে। আজকাল কলকাতার অলিতে গলিতে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, আর গোদলের মাথাটাই সংস্কৃত হবে না? কাকের বাসা তৈরি করে রাখবে মিছিমিছি? কখনোই নয়। নাহি চলে গেলে নব্য সেলুনে, সকল ফ্যাশন হবে যে আলুনে। গোদল পরদিনই ধর্মতলার একটি ফ্যাশনের আড়ত সেলুনে 14 আনা 2 আনা ছাঁটিয়ে এলো। পাড়ার লোকে তার সেই তাজ্জব ফ্যাশন দেখে হাসবে কি কাঁদবে বুঝতে পারে না। গোদল কিন্তু এতটুকু দমে না, মুচকি মুচকি হেসে বলে, এ বাবা নিতবরের নয়া ফ্যাশন, তোমরা এর মর্ম বুঝবে কি? গোদল আপন মনে কাজ গুছিয়ে চলে। সকলে সকল কথা শুনতে গেলে আবার বোকা বনতে হয়। সে বাপ ব্যাটার ঘোড়ায় চড়ার গল্পটা ভালো রকমই জানে। ধুদুল মাঝে মাঝে খবর বার্তা নেয়, নিতবরের পোশাক কিরকম তৈরি হচ্ছে, বা চুল ছাঁটাই তো চমৎকার হয়েছে, জুলফিটা কিন্তু একটু বাঁকা হবে। এইভাবে ছোট্ট ছোট টিপ্পনি কেটে প্রেরণা যোগায় ধুদুল। বিয়ের আর 2 দিন মাত্র বাকি। ধুদুল হঠাৎ ধরে বসল গোদলকে। দেখি নিতবরের নতুন জুতোটার কেমন কাট হলো। গোদল আমতামতা করে এড়িয়ে যেতে চায়। মানে আমি ভাবছিলাম স্যান্ডেলটা পরেই, মানে খুব পুরনো নয় তো ওটা? এবার খিলখিল করে হেসে ওঠে ধুদুল। মনে হলো কয়েকটি কাচের বাসন খান খান হয়ে ভেঙে পড়ল। মুখ কাচুমাচু করে গোদল জিজ্ঞেস করে, তবে কি নতুন জুতোই কিনতে হবে রে ধুদুল? ধুদুল মাথা দোলাতে থাকে। সে কথা আবার জিজ্ঞেস করছো গোদল? মনে হচ্ছে তোমার মগজের বুদ্ধির শিরা উপশিরাগুলো সব জট পাকিয়ে গেছে। নিতবর হওয়ার আগে তুমি একবার ডাক্তার দেখিয়ে ফেলো। গোদল নিজেকে একেবারে গুটিয়ে নেয়। তাই তো, তুই যে একেবারে ভাবিয়ে দিলি ধুদল। আর মাত্র 2 দিন আছে। ধুদুল আবার হেসে ওঠে। না গোদল, তোমার ওপর আমার অনেক ভরসা ছিল। এখন দেখছি তুমি সেকেলে হয়ে যাচ্ছ। সাদা নাগরা কিংবা শান্তিনিকেতনী চটি না হলে এ যুগে নিতবরকে কখনো মানায়? আর সময় নেই বলছো? পয়সা খরচ করলে এই কলকাতা শহরে বাঘের দুধ মেলে। অত কুনো হয়ে থাকলে কখনো কাজ হয়? এতগুলো কথা একসঙ্গে বলে ধুদুল আড় চোখে গোদলের মুখের দিকে তাকিয়ে রইল খানিকক্ষণ। নিজের বোনের কাছে ছোট হবে গোদল? সে বান্দাই সে নয়। থাক না 2 দিন বাকি। জরির কাজ করা সাদা নাগরাই সে কিনে নেবে। আদ্যির পাঞ্জাবির সঙ্গে যা ম্যাচ করবে। ইতিমধ্যে একটা মুগার কাজ করা ওড়নিও কিনে নিয়েছে সে। রকমারি নকশা কাটা রুমাল, তাও সে সংগ্রহ করেছে 1 ডজন। কন্যা যাত্রীদের সামনে কথায় কথায় মুখ মুছতে হবে। সে কেরামতি দেখাতেও কার্পণ্য করবে না সে। তারপর এলো সেই নিতবর সাজবার ঐতিহাসিক দিন। আগের দিন রাত্রিরে ঘুম হয়নি গোদলের। ক্রমাগত ছেঁড়া ছেঁড়া টুকরো টুকরো স্বপ্ন দেখেছে সে। তার ফ্যাশনের কায়দা দেখে কনের বাড়িতে কিরকম কানাকানি শুরু হয়ে গেছে। এমনকি একসময় কনে শুদ্ধ বেরিয়ে এসে হাসতে হাসতে জিজ্ঞেস করেছে, তুমি আমার ঠাকুরপো বুঝি? জবাব দিতে গিয়ে গোদল এমন বিষম খেলো যে গোটা বাড়িতে হুলস্থুল শুরু হয়ে গেল। তারপর আনো পাখা, আনো জল, আনো ডাক্তার, গেলা ওষুধ,
লজ্জায় গোদল আর কনের দিকে তাকাতে পারে না। কনে কিন্তু তার দিকে তাকিয়ে ফিকফিক করে হাসছে। না, স্বপ্নের কথা সে আর ভাববে না। সকাল থেকেই প্রসাধনের পালা শুরু হলো। মাথায় সাবান ঘষতে হলো 1 ঘন্টা ধরে। সত্যি কথাই তো, নিতবর হবে একটু উদাস উদাস কবি কবি ভাবের, নইলে তাকে মানাবে কেন? দুপুরবেলা এক ফাঁকে গিয়ে গোবর্ধনকে দিয়ে শান্তিপুরি ধুতি কোচানো আর আদ্যির পাঞ্জাবি গিলে করার পালা সাঙ্গ করতে হলো। তারপর রয়েছে সাদা জরির কাজ করা নাগরা পায়ে দিয়ে খানিকটা হাঁটাচলা করা। ওদের লম্বা বারান্দায় জুতো পরে বেশ খানিকটা পায়চারি করতে হলো, নইলে বিয়ে বাড়িতে গিয়ে বিপদে পড়তে হবে। বেলা 3টে থেকে শুরু করতে হলো। চুল ইস্তিরি করা, আর ওর মাথার চুলগুলোও হয়েছে এমন বেয়ারা যে ডাইনে চিরুনি চালালে বাঁ দিকটা কীরকম উঁচু হয়ে থাকে। জল দিয়ে ভিজিয়ে খানিকটা মনোমতো হয় বটে, কিন্তু শুকিয়ে গেলে যেইকে সেই। মাথায় মাখবার পমেড আনা উচিত ছিল, কে ভুলই সে করেছে। তারপর মুখে স্নো পাউডার মাখবার ব্যাপারটাই ধরো, যত যত্ন করে মাখতে যায় তত ঘামে জবজবে হয়ে ওঠে। স্নো মাখো, চাপাও পাউডার, পাউডার ভিজে উঠল, তাই আবার সব মুছে ফেলে দিয়ে নতুন করে সেই মুখে চুনকাম করো। কি করে যে সে ম্যানেজ করবে কিছুই বুঝে উঠতে পারে না। হেসে কেঁদে ঘেমে সে একেবারে যেন নিয়ে উঠল। আবার ধুতি পাঞ্জাবি পরতে গিয়ে আরেক বিতিকিচ্ছি কাণ্ড। এর আগে সে ব্যাপারটা লক্ষ্য করেনি। ধুতি কাচিয়েছে এক জায়গায়, আর পাঞ্জাবি ধুতে দিয়েছিল অন্য একটা ডাইং ক্লিনিংয়ে। কি কাণ্ড বলো দেখি, ধুতির সঙ্গে জামা আদপেই মিলছে না। এই নাপতে সাজ নিয়ে সে কি করে বরযাত্রী যাবে? সত্যি তার কান্না পেতে লাগলো। না, আর কাঁদলেও উলট পালট করবার উপায় নেই। এই ধুতি জামা পরেই নিতবর সাজতে হবে। তাড়াতাড়ি কাজ এগিয়ে রাখলো গোদল। ধুতি জামা ধোলাইয়ের ত্রুটিটা দামি সেন্ট মেখে ঢেকে ফেলতে হবে। গোদল জানে তার কাকাবাবুর ঘরে প্যারিসের দামি সেন্ট আছে। পা টিপে টিপে সেই ঘরে গিয়ে হাজির হলো শ্রীমান। সবসময়ই ঘরটা যেন একটু অন্ধকার। তাড়াতাড়ি কাজ সেরে পৃষ্ঠ প্রদর্শন করা ছাড়া কোনো উপায় নেই। কি জানি কখন কাকাবাবু বাবার ঘরে এসে ঢুকে পড়বে। এমনিতেই তো রাগী মানুষ, তার উপর ভাইপোর কীর্তি দেখলে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে যাবে। ছিপিটা খুলে বেশ খানিকটা সেন্ট ছড়িয়ে দিল আদ্যির পাঞ্জাবিতে। কিন্তু এ কি বদ গন্ধ রে বাবা, অন্নপ্রাশনের ভাত অবধি উঠে আসতে চায় যে। বাইরে এসে গোদল নিজের ভুলটা বুঝতে পারল। সেন্টের বদলে সে ক্যাস্টর অয়েল ছড়িয়ে দিয়েছে সারাটা জামায়। এখন উপায়? এই খুশবু নিয়ে সে কি করে বিয়ে বাড়িতে হাজির হবে? ছাদের হাওয়াতে মেলে দিলে যদি গন্ধটা কিছু কমে, এই মনে করে সে ছাদে গিয়ে হাজির হলো। ইতিমধ্যে রোদ পড়ে এসেছে, সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসছে চারদিক থেকে। ঝিরঝির করে হাওয়া বইছে বটে। ছাদের দড়িতে জামাটা মেলে দিয়ে সে এক কোণে আরাম করে বসল। উফ, সারাদিনের ছুটোছুটিতে শরীরের ওপর দিয়ে কি কম ধকল গেছে। সন্ধেবেলার দক্ষিণা হাওয়াটা কি মিষ্টি। গোদল যে কখন ছাদের এক কোণে আরামে ঘুমিয়ে পড়েছে নিজেও জানতে পারেনি। একটা প্যাঁচার ডাকে ওর ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখে সারা আকাশময় রাশি রাশি তারা। কতক্ষণ ঘুমিয়েছে সে কিছুই বুঝতে পারে না। দড়িতে যে জামাটা টাঙিয়ে দিয়েছিল সেটা ধুলোতে লুটোপুটি খাচ্ছে। তড়াক করে লাফিয়ে উঠে পাঞ্জাবিটা বেশ করে ঝেড়ে নিল। তারপর সেটা গায়ে দিয়ে তরতর করে নিচে নেমে এলো। কি সর্বনাশ, 8:30 বেজে গেছে যে। 6:30টার সময় বরযাত্রী দলে রওনা হওয়ার কথা। এতক্ষণে কি আর তারা ওর জন্য অপেক্ষা করে আছে? নিতবরের জন্য কি আর বিয়ে আটকে থাকবে? বরকে নিয়ে সবাই ব্যস্ত। নিতবরের কথা আর কে ভাবছে বলো? নতুন কেনা সাদা নাগরা জুতোটা পায়ে গলিয়ে গোদল পই পই করে ছুটল পিসির বাড়ির দিকে। ধুদুলটা যদি ওর জন্য অপেক্ষা করে। আরও খানিকটা চলবার পর সে হাঁপিয়ে উঠল। আজ সন্ধ্যায় কলকাতা শহরে ট্রাম বাস সব ধর্মঘট করেছে নাকি?
একটা ট্যাক্সির পর্যন্ত দেখা নেই, নাইবা থাকলো পকেটে পয়সা। পিসিমার বাড়ি পৌঁছে ভাড়া চেয়ে নিয়ে দেওয়া চলতো। পাগলের মতো ছুটতে লাগলো গোদল। রাস্তার কয়েকটি লোকের সঙ্গে ধাক্কাও খেল। অভদ্র ইতর, চোখে দেখতে পাও না, ইত্যাদি মিষ্টি মিষ্টি কথা দিয়ে সম্ভাষণ জানালো তারা। ওদিকে আবার নতুন জুতো, দুটো পায়ে যেন গনগনে আগুন, ফোসকা পড়েছে নিশ্চয়ই, কিন্তু থামবার আর কোনো উপায়ই নেই। মরিয়া হয়ে পা চালিয়ে চলেছে গোদল। তেষ্টায় মুখ কাঠ করে আর সারা দেহ ঘামে ভিজিয়ে গোদল যখন পিসির বাড়িতে হাজির হলো, তখন বাড়ির পুরনো ঝি নিস্তারিণী বরযাত্রীদের জলখাবারের এঁটো প্লেট আর শরবতের গেলাসগুলো গুছিয়ে তুলছিল। সে খানিকক্ষণ অবাক হয়ে গোদলের দিকে তাকিয়ে রইল। তারপর চোখ দুটো কপালে তুলে হুশ করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হেই মা, তুমি এতক্ষণে এলে দাদাবাবু? পাশের বাড়ি ফচকে ছোড়া ফটকেকে নিতবর করে ওরা কখন বেরিয়ে গেছে? গোদলের মনে হলো তার মাথায় কে যেন এক বালতি গোবর গোলা জল ঢেলে দিল। তবু আসার কথা ওপর থেকে ধুঁদুলের গলা পাওয়া গেল। এতক্ষণে নিতবরের ঘুম ভাঙল? ধুঁদুল তাহলে ওর জন্য অপেক্ষা করছে? তাহলে এখনো বিয়ে বাড়ি যাওয়ার আশা আছে? 2-3টে করে সিঁড়ি টপকে গোদল লাফাতে লাফাতে দোতলায় ছুটল। রেলিংয়ের এক কোণে ছিল একটা পেরেক, তাতে আটকে গিয়ে নতুন শান্তিপুরী ধুতিটা একেবারে ফ্যাস করে ছিঁড়ে গেল। উপরে দাঁড়িয়ে একেবারে হাহা করে উঠলেন পিসিমা। কি দোষী ছেলে বাবা, হাতে পায়ে একেবারে নক্ষী। তা এতক্ষণ কোন রাজকার্য ছিল শুনি? উপরে উঠতেই ধুদুল নাকে আঁচল দিয়ে চিৎকার করে উঠল, কোন শ্মশান থেকে ঘুরে এলে শুনি? গায়ের গন্ধে যে ভূত পালায়। থপ করে সেখানে বসে পড়ল গোদল। একে একে তার নাকালের কাহিনী সবিস্তারে জানালো পিসিমার ধুদুলকে। ধুদুল বলল, এখনো ক্ষীণ আশা আছে ভাই গোদল। পিসেমশাই খবর পাঠিয়েছেন, তিনি মার সঙ্গে দেখা করে একটু রাত্রিরে বিয়ে বাড়ি যাবেন। কাজে তুমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারো। কিন্তু জেনে রাখো, তোমার নিতবরে চাকরি গেছে। পাশের বাড়ির ফটক সেই পথ পেয়ে দিব্যি সেন্ট মেখে চলে গেছে। সেন্টের নামে গোদলের কান্না পেতে লাগলো। ক্যাস্টর অয়েলের গন্ধ এখনো গা থেকে যায়নি। কি বিচ্ছিরি খুশবু রে বাবা। পিসিমা বললেন, ওই ছেঁড়া ধুতি পরে আর কুটুম বাড়ি যেতে হবে না, আবার একখানা ধোয়া থান কাপড় পরে নে। কোথায় শান্তিপুরী ধুতি আর কোথায় পিসিমার থান? পিসিমা বললেন, ওই ছেঁড়া ধুতি পরে আর কুটুম বাড়ি যেতে হবে না, আমার একখানা ধোয়া থান কাপড় পরে নে। কোথায় শান্তিপুরী ধুতি আর কোথায় পিসিমার থান? এত দুর্গতিও তার কপালে লেখা ছিল। তাই সই। তবু বিয়ের নেমন্তন্নটা তো মাঠে মারা যাবে না। এমন সময় ক্রিং ক্রিং করে ফোনটা বেজে উঠল। ধুদুল তাড়াতাড়ি করে ছুটে গেল ফোন ধরতে। ফিরে এসে জানালো, পিসিমশাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে, তাই তিনি বাসে সোজা কনের বাড়ি চলে গেছেন। পিসিমা বললেন, তবে আর কি, আমি না হয় তোলা উনুনে তোদের দুজনকে ভাতে ভাত রান্না করে দিই। রাত উপসী তো আর থাকতে পারবি নে তোরা। সত্যি গোদলের পেটে তখন ইঁদুর ডন দিচ্ছে। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন স্বপন বুড়োর লেখা কৌতুক কাহিনী নিতবরের নাকাল। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।